দেহার আজ 7ই মার্চ সকালবেলা একটু দেরিতেই বেরোলাম। সামনে ওই যে ঘরটি আছে, এইটি একটি ধর্মশালা। এই ধর্মশালায় রাত্রি যাপন করেছি। এই হনুমান মন্দির ধামনোদ, এখানে ভগবান শ্রীরামচন্দ্রের স্থান আছে। হনুমান মন্দির, এখানে মাতা অম্বিকা, আর এখানে আছেন ভোলেনাথ শিবশঙ্কর। এই হনুমান মন্দিরটি খুব সুন্দর। রাত্রিবেলা এখানেই প্রসাদ গ্রহণ করেছি। এখন সকালবেলা এই স্থান ছেড়ে এগোচ্ছি খলঘাটের দিকে। খলঘাট এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। খলঘাট হলো কপিলেশ্বর তীর্থ। তো এই হনুমান মন্দির, কালকে এখানেই ছিলাম। আপাতত এই রাস্তা বেয়ে সোজা যাব খলঘাট। এখন আমি চলেছি ধামনোদ শহরের মধ্যে দিয়ে। তো ধামনোদ শহরটি বেশ বড় শহর, জমজমাট, বিশাল চওড়া রাস্তা। এই পাশের রাস্তাটি নতুন তৈরি হয়েছে আবার বড় করে, এখন আন্ডার কনস্ট্রাকশন খানিকটা অংশ আছে। পিছনে একটি বড় মাল্টি স্পেশালিটি হসপিটালও ছেড়ে আসলাম। আর দুই পাশে অসংখ্য দোকান, যা কিছু প্রয়োজন সব এখানে। এটি একটি বড় শহর, অনেক দূর লম্বা। প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরিক্রমাকারীরা খুব সকাল সকালে বেরিয়ে যাই, আর সে সময় তো কোনো দোকান খোলা পাওয়া যায় না। আর ঢুকি রাত্রিবেলা, তখন হাঁপাতে হাঁপাতে মানে উপযুক্ত সময়ও হয় না। যেমন আমার পায়ের জন্য একটু উপযুক্ত জুতো দরকার। জুতো দোকান ওখানে দেখছি প্রচুর, কিন্তু কিছু করার নেই, জায়গাটি ছেড়েই যেতে হয়। তবে মহেশ্বরেও বড় মার্কেট আছে, ওখানে আমি আমার জুতো পাল্টাতে পারবো। আপাতত জুতোটি চলছে, চলুক। মহারাজের জন্য রাস্তাটা ছেড়ে দাঁড়ায় একটু, ও তো যাচ্ছে বেশ। গরুগুলো অনেক বড় সারি দেখতে। অনেকগুলো গরুই ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সামনে একটি চৌমাথা পড়বে বলল। এই চৌমাথা থেকে বাঁদিকে সোজা মহেশ্বর 12 কিলোমিটার। আর আমি যাব খলঘাট, আরও 6 কিলোমিটার। খলঘাট দর্শন করে তারপর অনেক ঘুর পথে আমি যাব মহেশ্বর। মহেশ্বর আজকে পৌঁছতে পারবো না, আমি আগামীকাল হয়তো পৌঁছবো। নর্মদেহার তো ধামনোদ শহরটি আমার অনুমানের থেকেও অনেক বড়। এখনও সেই শহরের মধ্যে দিয়ে পাকা সড়কের ধার দিয়েই যাচ্ছি। তো এখানে আস্তে আস্তে দিগম্বর জৈন একটি মন্দির দেখলাম। সেখানে অনেক ভক্তপ্রাণ দাদা মায়েরা সেখানে পুজো করছে। আমি ভিতরে গেলাম না। তারপরে পড়ল বালাজি ভেঙ্কটেশ মন্দির, তারপরে পড়ল একটি রামদরবার, হনুমানজি মন্দির। তা প্রত্যেক জায়গাতেই সব ভক্তপ্রাণ মায়েরা সকাল থেকে পূজা পাঠ ইত্যাদিতে ব্যস্ত। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। মন্দিরগুলোতে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আজকে সামনে দীর্ঘ পথ চলতে হবে। তাই
হাত জোড় করে প্রণাম করেই এগিয়ে গেলাম। সংকট মোচন মন্দিরে পুরোহিত খুবই আমন্ত্রণ জানালেন, প্রসাদ দিলেন। পথ চলতি মানুষরাও বারবার হাত জোড় করে অভিবাদন জানালেন। অভিবাদনটা তো আমার উদ্দেশ্যে নয়, মা নর্মদার পথে চলেছি, সেই আমার সঙ্গে যে মা আছেন, মাকে বয়ে নিয়ে চলেছি, সেই উদ্দেশ্যেই তাদের অভিবাদন, প্রণাম এবং সম্মান প্রদর্শন। তো অনেকটা পথ চলে এসেছি। তো সকালেই একটু অবাক, কারণ খলঘাট সাধারণত কেউ আজকাল আর যেতে চায় না, কারণ খলঘাটটা একটু দূরে পড়ে। মহেশ্বরটা তাড়াতাড়ি যাওয়ার জন্য খলঘাটটাকে এড়িয়ে যায়। তো খলঘাটে ওখানে আজকে দুপুরে প্রথমে বিশ্রাম নেব অল্প কিছুক্ষণ ওখানে, তারপরে এগিয়ে যাব। ওখানে মা নর্মদা বা রেবা আশ্রম আছে। তো রাস্তার এই বিশাল সড়কের দুই ধার দিয়েই এখনও দোকানপাট রাশি রাশি, তবে কোনো দোকানই এখনও খোলেনি, একমাত্র দুই একটি খাবার দোকান ছাড়া আর বিশেষ কিছু খোলেনি। নর্মদেহাট খলঘাট যাওয়ার 3 কিলোমিটার আগে এখানে ওং বংবন্দুক ভৈরবায় নমো ভৈরব মূর্তি, এখানে আবার লেখা রয়েছে সিসিটিভি ক্যামেরা তার নজরবন্দিতে আছে। তাহলে জায়গাটি খালি পড়ে আছে। আর এখানে ওং অনন্ত বাসুকি নাগেশ্বরায় নম। আর এখানে একটু ধুনি জ্বালা আছে, সুন্দর ধূপের সুগন্ধ আসছে, অর্থাৎ এখানে কোনো সাধু বাবা হয়তো থাকেন। ছোটোখাটো আশ্রমের মতো দেখতে জায়গাটি। পথের ধারে ভিতরটা খুব সুন্দর সাজানো বাগান। ব্যস্ত হাইওয়ে এ সড়কটি খলঘাট পেরিয়ে নদীর দক্ষিণ তীরে গেছে। এখন আপাতত খলঘাট টোল প্লাজা পেরিয়ে গেলাম। তো এই জায়গাটাই প্রচণ্ড ব্যস্ত এলাকা, চারিদিকে সারি সারি বিশাল বিশাল ট্রাক সব দাঁড়িয়ে আছে। বেশিরভাগ দক্ষিণ তীর থেকে উত্তর তীরে আসছে, আর উত্তর তীর থেকে দক্ষিণ তীরে সকালবেলার দিকে যাওয়ার গাড়ি কম, মানে মালবাহী গাড়ি। তো ওই হলো টোল প্লাজা, আর এইসব গাড়ির সারি বহু দূর অবধি। তো এখন আমি আপাতত খলঘাট থেকে 3 কিলোমিটারের মতো পিছনে আছি। নর্মদেহাট টোল প্লাজা পেরিয়ে
হাইওয়ের ধারে একটু বসলাম, বসে পতঞ্জলি বিস্কুট আর ওই মায়ের কাছ থেকে তাজা কাঁকড়ি মানে কাঁকুড় নুন দিয়ে তৈরি করে দিয়েছেন উনি, সেটাই খাচ্ছি। তাজা ফল খাওয়া দরকার, কিন্তু তীর্থযাত্রার পথে বেশিরভাগই পাওয়া যায় না। খুব বড় শহর ছাড়া ফল একদমই পাওয়া যায় না। রাস্তার ধারে কখনো সকলে জুটে যায় একটা দুটো, কিন্তু কম, রেগুলার হয় না। কাঁকুড় এখানে 60 টাকা কেজি, তা আমি 20 টাকা নিলাম। স্বাদ খুব সুন্দর, কাঁকুড়ের স্বাদ যেমন হয়। তো খলঘাটে এটি হলো শ্রীরামচন্দ্র জানকীনাথ মন্দির, শ্রী জানকীনাথ মন্দির। নর্মদে হার এসে গেলাম খলঘাট। এই সামনে দেখা যাচ্ছে রেবামা, তো একদম নদীর তীরে অবধি এই গ্রামটি একদম নদীর তীরে পর্যন্ত চলে এসছে। আর একটি সেতু আছে, এটা পুরাতন সেতু। এই সেতুটি নর্মদা মায়ের ওপারে গেছে। আর নর্মদে হার, তো এখানেই শিব মন্দির অবস্থিত। আর নর্মদা মায়ের এখানে জল গভীরতা কম, স্নান করা কোনো বিপদ আপদও নেই। তো আপাতত দেখি এখানকার তীর্থস্থল কোনটি, মনে হয় এইটাই শিব মন্দির। প্রথমে শিব মন্দির দর্শন করি, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। নাগেশ্বর ধাম, তাহলে শিব মন্দির এবং তার সঙ্গে বিভিন্ন নাগ দেবতার স্থান এটি। তো এই অঞ্চলে নাগ দেবতার পুজো পাঠের বিধি অনেক বেশি। তো बाबा शिव मंदिर किस देश है? शिव मंदिर हाँ शिव मंदिर वो ये नर्मदा मंदिर है, ये आश्रम है ना। आश्रम यही है हाँ यही है। और वो है शिव मंदिर। हाँ तो पहले आश्रम जाके सब रख के तब दर्शन करने के जाओ। हाँ ये आश्रम है। हाँ हाँ, यहीं पे कोई बाबा है कोई? हाँ है ना, बाबा है। ठीक है, रोटी पानी की व्यवस्था भी है। हाँ जी। তো নর্মদা মায়ের একদম কিনারায় এই আশ্রম, রেবা আশ্রম। আপাতত আশ্রমে যাব, গিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে ওইদিকে শিব মন্দির আছে, শিব মন্দির দর্শনে যাব। নর্মদে হার, নর্মদে হার। আমি এখন আছি পবিত্র খলঘাট তীর্থে। এই রেবা আশ্রম একদম খলঘাট এর পাশেই। এখানেই আমার জিনিসপত্র রেখে আপাতত চলেছি মাকে দর্শন করতে এবং শিব মন্দির দর্শন করতে। তো এখানে খলঘাটে রেবা মায়ের উপর দিয়ে একটি পুরানো, অতি পুরানো ব্রিজ, এটা পায়ে হেঁটে যাওয়া যায়। তো এই পুরানো ব্রিজটি আছে এপার থেকে ওপার যাতায়াত করার জন্য। আর নতুন ব্রিজ এই, যার উপর দিয়ে গাড়ি চলছে, একটি যাওয়ার একটি আসার, দুটি। আর এখানে নর্মদা মায়ের কিনারে প্রাচীন ছোট ছোট শিব মন্দির আছে, পূজা স্থল আছে। আর ওইটি একটি বৃহৎ শিব মন্দির। তো আগে নর্মদা মায়ের জলস্পর্শ করি, তারপরে
শিব মন্দির দর্শন এবং প্রণাম করব। তো যথারীতি যে কোনো তীর্থক্ষেত্রের পাশেই আছে পূজা সামগ্রীর ছোট ছোট দোকান, স্টল, আর এরকম ছোট ছোট ছাউনি আছে, যে ছাউনির তলায় প্রাকৃতিক সব শিবলিঙ্গ স্থাপিত হয়ে আছে। তো অতি পবিত্র স্থান, আমি যদি না আসতাম তো আসার মধ্যে অনেক দোটানা পেরিয়ে তারপরে মন শক্ত করে এই জায়গাটা আসতে হয়েছে, কারণ এই জায়গাটা অনেকখানি বাড়তি হাঁটা আমার হবে। তো সেই ভয়ে আতঙ্কে হয়তো আমি পথভ্রষ্ট হতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এই পবিত্র তীর্থঘাটে। আর স্বচ্ছ মায়ের তীর, এখানে পূজারীরা আছেন, তারা পূজা করছেন। তো পাশেই এখন নর্মদা মায়ের কিনারেই নর্মদা মায়ের মন্দির। নর্মদে হার মাই, নর্মদে হার, নর্মদে হার বাবা। তো দুই তীরেই শিব মন্দির ঘাটের। তো সর্বপ্রথমে মাকে প্রণাম করে মায়ের জল স্পর্শ করে তারপর আগে বেরোব। অতি সুন্দর হালকা ধারায় মা প্রবাহিত হচ্ছেন, আর সব চারিদিকে স্নান ইত্যাদি পূজা পাঠ। আর জলের মধ্যে অসংখ্য মাছ, ছোট ছোট এই জীবগুলি সাঁতার কাটছে, খেলা করছে, ভারী সুন্দর দৃশ্য। তো খলঘাট নর্মদা তীরে এই ভোলে বাবার লিঙ্গ, নর্মদা লিঙ্গ, আর সামনে মায়ের মন্দির। আর এই হলো পবিত্র খলঘাট তীর্থ, কপিলেশ্বর তীর্থ, কপিলেশ্বর ধাম। তো মায়ের তীরে তীরে কপিল মুনি বহু জায়গায় তপস্যা করেছিলেন, তার মধ্যে এটি একটি, কপিলেশ্বর তীর্থ নামে পরিচিত। ছোট মাও চললো শিব ঠাকুরের পুজো করতে। তা ছোট মায়ের শিব ঠাকুরের পুজোটাও দেখি। আচ্ছা, ছোট মা খুব মন দিয়ে দেখছে কি করে শিব পুজো করতে হয়, দেখে দেখি সব তার পরম কৌতূহলের চোখ দিয়ে সে দেখে যাচ্ছে মায়ের শিব পুজো। খলঘাটের তীরে অনেক পাথরের ধাপে ধাপে অনেক উঁচুতে এই শিব মন্দির। এখানে একটি সুন্দর নিয়ম আছে দেখছি, এখানে বিগ্রহের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং বিগ্রহকে স্পর্শ করারও কোনো প্রয়োজন নেই বা তার নিয়মও নেই, খুব সুন্দরভাবে রাখা আছে। আর এই জলপাত্রে এখানে পুষ্প এবং জল রাখলে সেই পুষ্প মিশ্রিত জল তার সুগন্ধ রাশি বয়ে নিয়ে শিব ঠাকুরের মাথায় অর্পিত হয়ে যাবে। তা এটি একটি সুন্দর নিয়ম, এটি প্রথম দেখলাম, এটা খুব সুন্দর বিধি নর্মদে হার। তো পাশে আরও অনেকগুলো মন্দির আছে, সেগুলো প্রাচীন মন্দির, অতি প্রাচীন।
আর নিচে মা কলকল করে বয়ে যাচ্ছে, ভারী সুন্দর। হনুমান দাদা, আর এখানে শিব পুজো ইত্যাদি করার স্থান আছে পুরোহিতের সাহায্যে সহযোগিতা। এই মা শিব পুজোয় রত আছেন। বিধি মতে ইনি শিব পুজো করছেন। তো খলঘাটে এখানে মায়ের বুকে রাশি রাশি ছোট ছোট মাছ চড়ে বেড়াচ্ছে, তারা আনন্দে খেলছে। ভারী সুন্দর দৃশ্য এটি। আর এই হলো পাড়ে নর্মদা মায়ের মন্দির। তো অতি প্রাচীন, অতি পবিত্র এই খলঘাট তীর্থধাম তথা কপিলেশ্বর তীর্থধাম, ভারী সুন্দর অবস্থান। আর এখানে শিব পূজার দূর থেকে শিবলিঙ্গ স্পর্শ না করে দূর থেকে শিবের মাথায় জল ঢালার যে পদ্ধতি, সেটিও খুবই সুন্দর। এরকমই হওয়া উচিত। শিবলিঙ্গ স্পর্শ না করে দূর থেকে তার মাথায় পুষ্প মিশ্রিত জল, পুষ্পের সমেত একটা পাত্রে রেখে দিলে সেখান থেকেই সেই জল সুন্দরভাবে শিব ঠাকুরের উপর পৌঁছে যাবে মাথায়। তো এটি সুন্দর দেখলাম, নতুন, ভালো লাগলো। আর এই পাথরের ধাপেই ধীরে ধীরে এই উঠেছে মন্দির পর্যন্ত। তো এখানে নদীর গর্ভে জলের উচ্চতা খুব একটা বেশি বাড়বে না, কারণ পিছনে বা সামনে যে ড্যাম বা জলাধার আছে, বাঁধ আছে, সে বাঁধের প্রভাব এত দূর অবধি আসবে না। সুতরাং এখানে সারা বছরেই আসা যেতে পারে দর্শন, প্রণাম ইত্যাদির জন্য। আর নর্মদা মায়ের তীরে কোনো কাদা নেই, পাথুরে জমি, বালি, দূরে একটি শ্মশান ক্ষেত্র দেখা যাচ্ছে একদম মায়ের তটে। আর দুই পারেই যাতায়াতের জন্য পাকা সেতু আছে। জলের মধ্যে কিলবিল করছে অসংখ্য মাছ। আর বিভিন্ন ধরনের মানুষজন, ভিক্ষার্থী, পুণ্যার্থী সকলেই এখানে জমায়েত হয়ে আছে। তা আপাতত এই দর্শন প্রণাম হয়ে গেল। এইবার ওই দূরে রেবা আশ্রম যেখানে উঠেছি ওখানেই যাব। গিয়ে দুপুরটা এখানে কাটিয়ে, এই পবিত্র তীর্থধাম দর্শন হয়ে গেল, এবার দুপুরটা ওখানে কাটিয়ে বিকালে রওনা হব সহস্রধারা বা অন্যান্য তীর্থগুলোর দিকে। আমার একটি নতুন অনুভব হলো। অনেক সময় কোনো একটা তীর্থ মনের মধ্যে দোটানা থাকে, আসে অনেক সময় যে যাব কি যাব না, কিন্তু এই দোটানার মধ্যে না থেকে দর্শন করে নিলেই সমস্যাটি সহজে সমাধান হয়। তো এই খলঘাটটিতে তো এই নেই, অনেকটা পথ
উল্টো দিকে আসতে হয় বলে অনেকেই এই জায়গাটিকে পরিবর্তন করে, এই জায়গাটিতে আসে না, দিক পরিবর্তন করে সোজা মহেশ্বরের দিকে চলে যায়। কিন্তু সেই মনের সেই বাধা বেশ কয়েকবার মনের মধ্যে এসেছে, সেটাকে অতিক্রম করে আজ এই পবিত্র নর্মদে হার বাবা, এই পবিত্র তীর্থধাম দর্শন করলাম। তো তাতে আমার প্রাপ্তিই হলো। এত সুন্দর জায়গা, এ তো অনেক পয়সা খরচ করে আসে, তো পায়ে হেঁটে যাচ্ছি, পয়সা খরচও নেই, খাবার দাবার সব মা জোগাচ্ছেন, তাহলে সামান্য একটু পরিশ্রম করলে কী বা আসে যায়। জায়গাটি এমন আকর্ষণ যে জায়গাটি ছেড়ে যেতেও প্রাণ চায় না, এত সুন্দর জায়গাটি।